তাকে নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে উন্মাদনা, টানাটানি এবং কি প্ল্যান অফ অ্যাকশন তিনি তৈরি করেন। কে এই প্রশান্ত কিশোর, কিভাবে তার উত্থান, কিভাবে জাতীয় রাজনীতির আঙিনায় তিনি শুধু অ্যাডভাইস দিয়ে, স্ট্র্যাটেজি তৈরি করে দিয়ে রাজনৈতিক দলগুলোকে সুবিধা পাইয়ে দিয়েছেন। পড়তে পড়তে, রিসার্চ করতে করতে তিনি দেখলেন ভারতের পিছিয়ে পড়া রাজ্যগুলোর মধ্যে দুটো সমস্যা খুব কমন। 2025-এর এই বিহারের নির্বাচনী লড়াইয়ে আবার তার রাজনৈতিক দল ঝাঁপিয়ে পড়েছে। আবার তার মস্তিষ্ক প্রসূত ক্ষুরোদার বুদ্ধি দিয়ে কি বিহারে বাজিমাত? নমস্কার, আমি সুচারু। দাদা দিদির রাজনীতিতে আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা জানেন বিহারের ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে। যুযুধান সমস্ত রাজনৈতিক শিবির তারা তাদের মতো করে প্রস্তুতি শুরু করে দিয়েছে এবং এই মুহূর্তে এবারের এই নির্বাচন নীতিশ কুমারকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টি ভাবতে শুরু করেছে তাদের মতো করে। অমিত শাহ ঘাম ঝরাচ্ছেন, বিজেপির শীর্ষ নেতৃত্ব ঘাম ঝরাচ্ছেন, আর অন্যদিকে যিনি ঘাম ঝরাচ্ছেন তিনি ভারতের জাতীয় রাজনীতিতে ভোট কৌশলী হিসেবে একজন বিখ্যাত ব্যক্তিত্ব। তার হাত ধরে প্রচুর রাজনৈতিক দল লাভবান হয়েছেন অতীতে। তিনি প্রশান্ত কিশোর পিকে। বরাবরই একটা ঠান্ডা লড়াই প্রশান্ত কিশোরের সঙ্গে অমিত শাহের ছিল। কিন্তু জাতীয় রাজনীতিতে এই প্রশান্ত কিশোর কি এমন করে থাকেন যে যার জন্য তাকে নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে উন্মাদনা, টানাটানি এবং কি প্ল্যান অফ অ্যাকশন তিনি তৈরি করেন, যার জন্য রাজনৈতিক দলগুলো অতীতে অক্সিজেন পেয়েছে? কে এই প্রশান্ত কিশোর, কিভাবে তার উত্থান, কিভাবে জাতীয় রাজনীতির আঙিনায় তিনি শুধু অ্যাডভাইস দিয়ে, স্ট্র্যাটেজি তৈরি করে দিয়ে রাজনৈতিক দলগুলোকে সুবিধা পাইয়ে দিয়েছেন? আজকে সেই প্রশান্ত কিশোরের কথা বলবো, আর সঙ্গে অবশ্যই অমিত শাহ। সালটা ছিল 1977। বিহারের রোহতাস জেলায় একটি মধ্যবিত্ত পরিবারে জন্ম হয় প্রশান্ত কিশোরের। মা গৃহবধূ আর বাবা ছিলেন পেশায় চিকিৎসক। শুরু থেকেই, মানে ছোটবেলা থেকেই প্রশান্ত কিশোর ছিলেন অত্যন্ত মেধাবী। বক্সারে প্রাথমিক শিক্ষা শেষ করে হায়দ্রাবাদে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে শুরু করেন প্রশান্ত কিশোর। সেই শিক্ষা শেষ করে একেবারে ইউনাইটেড নেশনে পাড়ি দেয় প্রশান্ত কিশোর। সেখানে স্বাস্থ্য বিশেষজ্ঞ হিসাবে বেশ কয়েক বছর ইউনাইটেড মিশনে তিনি কাজ করেন। আর ঠিক সেই সময়ই তার মাথার মধ্যে, তার ক্ষুরোদার বুদ্ধি মধ্যে ঘোরাফেরা করতে থাকে বিভিন্ন বিষয়। শুরু করেন এক্সটেন্সিভ রিসার্চ, শুরু করেন পড়াশোনা। ভারতের পিছিয়ে পড়া রাজ্যগুলোকে নিয়ে তিনি পড়াশোনা শুরু করেন ওই কর্মরত অবস্থাতেই। ইউনাইটেড মিশনের কাজে যুক্ত থাকাকালীন এই স্বাস্থ্য বিশেষজ্ঞ হিসাবে কাজ করার সময় একটা দীর্ঘ সময় আফ্রিকাতে কাটিয়েছিলেন এই প্রশান্ত কিশোর। আর সেই সময় মানুষের জীবনযাত্রার মান, জীবনশৈলী দেখে তিনি অনেক কিছু ভাবনা চিন্তা করতে থাকেন। আর অন্যদিকে প্যারালালি সেই সময়ে ভারতের পিছিয়ে পড়া রাজ্যগুলোকে নিয়ে তিনি পড়াশোনা করছেন। পড়তে পড়তে, রিসার্চ করতে করতে তিনি দেখলেন ভারতের পিছিয়ে পড়া রাজ্যগুলোর মধ্যে দুটো সমস্যা খুব কমন। এক, উন্নয়ন সেই অর্থে নেই, অর্থনৈতিক উন্নয়নের দরকার। আর দুই, স্বাস্থ্য পরিষেবা। ভারতের পিছিয়ে পড়া রাজ্যগুলোতে স্বাস্থ্য পরিকাঠামো সেভাবে নেই। ব্যাস, সেখান থেকেই শুরু হলো তার রিসার্চ। আর সেই রিসার্চ তিনি করলেন বেশ কয়েক বছর ধরে। ভারতের পিছিয়ে পড়া রাজ্যগুলো কোন কোন জায়গায় স্বাস্থ্য পরিকাঠামো নেই, কোথায় কোথায় অর্থনৈতিক উন্নয়ন ভালো নেই, এই সমস্ত কিছু নিয়ে এক গবেষণাপত্র তৈরি করে ফেললেন প্রশান্ত কিশোর। সালটা ছিল 2007। তিনি ফিরে এলেন ভারতে। প্রথমেই এই গবেষণাপত্র নিয়ে তিনি দেখা করার চেষ্টা করেন কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধীর সঙ্গে। তবে প্রথমেই রাহুল গান্ধী প্রশান্ত কিশোরকে আমল দিলেনই না। খানিকটা হতাশ হলেন প্রশান্ত কিশোর, কিন্তু তিনি আশা ছাড়েননি। এরপর সাল 2011। ঠিক সেই সময়ে
অত্যন্ত চতুরতার সঙ্গে দুই বিখ্যাত ব্যক্তিত্বকে এই গবেষণাপত্র পাঠিয়ে দিলেন প্রশান্ত কিশোর। তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং তৎকালীন গুজরাটের অন্যতম মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে, দুজনকেই এই ভারতের পিছিয়ে পড়া রাজ্য নিয়ে তার যে গবেষণাপত্র এবং স্বাস্থ্য নিয়ে, ভারতের স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে তার বিভিন্ন পরিকল্পনা প্রকল্পের কথা এই গবেষণাপত্রের মধ্যে ছিল, অর্থনৈতিক উন্নতির কথা ছিল। মনমোহন সিং এবং মোদির মধ্যে এটা তিনি ডিস্ট্রিবিউট করে দেন। এরপর নরেন্দ্র মোদী প্রশান্ত কিশোরের সেই গবেষণাপত্র পড়ে তার ভালো লাগে। প্রশান্ত কিশোরের সঙ্গে একান্ত সাক্ষাৎ হয় নরেন্দ্র মোদীর। ব্যাস, এইখান থেকেই জীবনটা ঘুরতে শুরু করলো প্রশান্ত কিশোরের। ঠিক সেই সময় নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পরেই সামনেই ছিল গুজরাটের বিধানসভা নির্বাচন, আর সেই সময় একটি মামলায় জড়িয়ে গিয়েছিলেন নরেন্দ্র মোদীর ডান হাত অমিত শাহ। তাই তাকে গুজরাটের বাইরে রাজ্যে থাকতে হয়েছিল। তাই সেই সময় নরেন্দ্র মোদী বিধানসভা নির্বাচনে অমিত শাহকে পাননি, পেলেন কাকে? প্রশান্ত কিশোরকে। প্রশান্ত কিশোর তৈরি করে দিলেন বিভিন্ন পরিকল্পনা। গুজরাটের স্বাস্থ্যক্ষেত্রে আমূল পরিবর্তন, বিভিন্ন স্বাস্থ্য প্রকল্পের ঘোষণা মোদীর মুখ দিয়ে করালেন তিনি। নির্বাচনে এলো সাফল্য। সেই নির্বাচনী সাফল্যে বিজেপি একেবারে দাপট দেখাতে শুরু করল। আর ঠিক সেই সময় এই নরেন্দ্র মোদীকে আইডিয়া স্ট্র্যাটেজি মেকিংয়ের ক্ষেত্রে প্রশান্ত কিশোর যে হেল্প করেছিলেন, যাদের সাহায্য নিয়ে তিনি রিক্রুট করেছিলেন 700 জন অভিজ্ঞতা সম্পন্ন মানুষ, যারা কেউ এমবিএ সেক্টর থেকে, কেউ ইঞ্জিনিয়ারিং সেক্টর থেকে, কেউ বা আবার পলিসি মেকিং থেকে। এই তিনটে সেক্টর থেকে লোক নিয়েছিলেন তিনি, এমবিএ, ইঞ্জিনিয়ারিং, পলিসি মেকিং। 700 জনকে রিক্রুট করেছিলেন গুজরাটে সাফল্য এনে দেওয়ার জন্য। এরপর নরেন্দ্র মোদীর বিশ্বাস আরও বেড়ে গেল প্রশান্ত কিশোরের ওপর। এবার 2013 সাল, ঠিক সেই সময় আরও কি ভালোভাবে কাজ করা যায় তার জন্য বিভিন্ন জায়গায় ঘুরতে শুরু করলেন প্রশান্ত কিশোর। চলে গেলেন দিল্লিতে, আরও এক্সটেন্সিভ রিসার্চ, এক্সটেন্সিভ পড়াশোনা করতে শুরু করলেন প্রশান্ত কিশোর। সেই সময় 2013 সালে তিনি তৈরি করলেন একটি অ্যাসোসিয়েশন অফ সিটিজেন্স ফর গভর্নেন্স। আবার সেই মানুষের উন্নয়ন কিভাবে করা যায়, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কিভাবে করা যায় এবং স্বাস্থ্য থেকে শিক্ষা, এই দুটো সেক্টরে কিভাবে জোর দেওয়া যায়। কারণ যে রাজ্যে স্বাস্থ্য শিক্ষা ভালো হবে, সে রাজ্যে সেই রাজনৈতিক দল সেই কাজগুলোর দিকে করতে পারলে বা সেদিকে দিশা দেখাতে পারলে ফলাফল ভালো হবে। শুরু করলেন হাইটেক প্রচারের ব্যবস্থা। 2014 নির্বাচন প্রায় সন্নিকটে। নরেন্দ্র মোদী আবার প্রশান্ত কিশোরের ওপর ভরসা রাখলেন। শুরু হলো 3D হলোগ্রামের প্রচার, ভিডিও ওয়াল করে প্রচার, বিভিন্ন গাড়িতে ভিডিও ওয়াল তৈরি করে মোদী ক্ষমতায় এলে কি কি বাস্তবায়ন হবে, কি কি কেন্দ্রীয় স্বাস্থ্য প্রকল্প থাকবে, শিক্ষা প্রকল্প কি থাকবে, অর্থনৈতিক উন্নয়ন কি থাকবে সংশ্লিষ্ট রাজ্যগুলোর জন্য, এইভাবে ভিডিও ওয়াল তৈরি করে বিভিন্ন লরি, ছোটা হাতি গাড়ি, এই সমস্ত জায়গায় প্রচার শুরু হতে থাকলো। আর তার ডিভিডেন্ড 2014 সালে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেল ভারতীয় জনতা পার্টি। একেবারে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা। এবং প্রশান্ত কিশোরের হাত ধরে এই সাফল্য পাওয়ার পর নরেন্দ্র মোদীর বিশ্বাস আরও বেড়ে গেল। প্রধানমন্ত্রীর আসনে বসলেন নরেন্দ্র মোদী। আর তার একান্ত আস্থাভাজন ভোট কৌশলী হিসেবে তখন গোটা দেশে নাম করে নিয়েছেন প্রশান্ত কিশোর। অন্যান্য রাজনৈতিক শক্তিও চেষ্টা করছে প্রশান্ত কিশোরের সঙ্গে যোগাযোগ করার, কিন্তু তার রিচ বা তার কাছে পৌঁছানোর জায়গায় তখন নেই। কারণ প্রশান্ত কিশোর তখন নরেন্দ্র মোদীর পয়লা নাম্বার পছন্দের লোক। প্রধানমন্ত্রীর বাসভবনের ওপরে অংশেই দ্বিতীয় তলে শুরু হলো প্রশান্ত কিশোরের অফিস। এখানেই শেষ নয়। প্রশান্ত কিশোর যখন ঠিক উত্থানের পিক পয়েন্টে রয়েছে, ঠিক সেই সময়ই অমিত শাহের সঙ্গে ঠান্ডা লড়াইটা শুরু হয়ে গেল। এতদিন পর্যন্ত আনপ্যারালাল ছিলেন
প্রশান্ত কিশোর। কিন্তু এবার অমিত শাহ নরেন্দ্র মোদীকে বোঝানোর চেষ্টা করলেন যে বিজেপির সাংগঠনিক শক্তির জেরেই গোটা দেশে ক্ষমতায় এসেছে ভারতীয় জনতা পার্টি। এখানে প্রশান্ত কিশোরের কোনো প্রভাব নেই, প্রশান্ত কিশোরের যেন কোনো এফেক্ট নেই, এটা বোঝানোর চেষ্টা করলেন অমিত শাহ। কলকাঠি নেড়ে তখন যেহেতু তিনি সাংগঠনিক শক্তির দিক থেকে অমিত শাহ শীর্ষ নেতা নরেন্দ্র মোদীর পরেই তিনি শুরু করলেন প্রশান্ত কিশোরকে কর্নার করার, সাইড করে দেওয়ার। অমিত শাহ নিজেকে প্রমাণ করার চেষ্টা করতে শুরু করলেন যে তিনি প্রশান্ত কিশোরের থেকেও বড় ভোট কৌশলী। ঠিক সেই সময়ই এসে পড়ল 3টে জায়গার নির্বাচন, মহারাষ্ট্র, হরিয়ানা, ঝাড়খণ্ড। এই মহারাষ্ট্র, হরিয়ানা, ঝাড়খণ্ডের নির্বাচনে প্রশান্ত কিশোরকে বা তার টিমকে টাচই করতে দিলেন না অমিত শাহ। প্রশান্ত কিশোর হাত গুটিয়ে বসে রইলেন। ঠিক সেই সময়ে গোটা ইলেকশন মেশিনারি চালালেন অমিত শাহ, আর যার ফলস্বরূপ হরিয়ানা, ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্র এই 3টে জায়গাতেই ভারতীয় জনতা পার্টি অভাবনীয় সাফল্য পেল। জয় জয়কার হতে শুরু করলো যে অমিত শাহের জন্যই, তার সাংগঠনিক শক্তি, তার প্রচার, তার সাংগঠনিক বক্তব্য এবং তার স্ট্র্যাটেজি মেকিংয়ের জন্যই এই 3টে জায়গায় ভালো ফল করল বিজেপি। হতাশ হলেন প্রশান্ত কিশোর। শেষবার চেষ্টা করলেন বিজেপির সঙ্গে সম্পর্কটাকে একবার ঝালিয়ে নেওয়ার। মোদি অমিত শাহের সঙ্গে বসে বৈঠকও করলেন, কিন্তু ওই যে কাজের কাজ হলো না, কারণ ততক্ষণে মোদির নয়নের মণি হয়ে গেছেন অমিত শাহ। তাই বিজেপি ছাড়লেন হতাশ হয়েই প্রশান্ত কিশোর। তবে এখানেও শেষ হয়নি। এরপর তিনি তৈরি করলেন 2014 সালের ঠিক শেষাশেষি পর্যায়ে তৈরি করলেন ইন্ডিয়ান পিপলস অ্যাকশন কমিটি, যাকে আপনারা জানেন আইপ্যাক হিসাবে। শুরু হলো নতুন যাত্রা, ভোট কৌশলী হিসাবে নতুন যাত্রা শুরু করলেন প্রশান্ত কিশোর। এবারে তিনি একেবারে তার নিজের রাজ্যে কাজটা শুরু করে দিলেন। হ্যাঁ, ঠিক ধরেছেন, বিহারে। নীতিশ কুমারের সঙ্গে সাক্ষাৎ এবং নীতিশ কুমারকে বিভিন্ন প্ল্যানিং দিতে শুরু করলেন। সেই সময় কিন্তু নীতিশ কুমার ছিলেন একেবারে বিজেপি বিরোধী একটা সামনের সারির মুখ। ভারতীয় জনতা পার্টির ভেতরের অনেক কথা প্রশান্ত কিশোর জানতেন, আর সেগুলো যে কাজে লাগবে নীতিশ কুমারের সেটাও প্রশান্ত কিশোর বুঝতেন। নীতিশ কুমারের উপদেষ্টা হিসাবে কাজ শুরু করলেন প্রশান্ত কিশোর। তার টিম কাজ শুরু করে দিল এবং তারপর নীতিশ কুমার নির্বাচনে অভাবনীয় সাফল্য পেলেন, কিন্তু তিনি ভুল করেননি। মুখ্যমন্ত্রী পদে নীতিশ কুমার বসার পরেই ক্যাবিনেট পর্যায়ের প্রধান উপদেষ্টা হিসাবে নিযুক্ত করা হলো প্রশান্ত কিশোরকে। বিহারের রাজনীতিতে ভোট কুশলী হিসাবে আবার প্রশান্ত কিশোর নিজের অস্তিত্বকে জাহির করলেন। যদিও পরবর্তীকালে নীতিশ ঝুঁকে পড়েন ভারতীয় জনতা পার্টির সঙ্গে সমঝোতায়, ঠিক সেই সময়ে সেই পরিস্থিতি বোঝার পরেই প্রশান্ত কিশোর বেরিয়ে আসেন। কিন্তু নীতিশ কুমারকে সাফল্য দিতেও প্রশান্ত কিশোরের একেবারে জুড়ি মেলা ভার ছিল। এরপর প্রশান্ত কিশোর কিন্তু যাত্রাটা শেষ করেননি। 2015 সালের পর এবার দিল্লিতে আম আদমি পার্টির ক্ষমতায় আসার পেছনেও সেই আইপ্যাক, ইন্ডিয়ান পিপলস অ্যাকশন কমিটি, প্রশান্ত কিশোরের তৈরি করে দেওয়া এই কমিটি আনলো অভাবনীয় সাফল্য। দিল্লির মসনদে বসলেন অরবিন্দ কেজরিওয়াল। এখানেই শেষ নয়, বিভিন্ন রাজনৈতিক দল পেতে চাইলেন প্রশান্ত কিশোরকে। বাংলার অর্থাৎ এই পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস 2021 সালে আইপ্যাকের সঙ্গে সমঝোতা করল। বাংলায় এলেন প্রশান্ত কিশোর। শুরু হলো আইপ্যাকের অপারেশন। 4500 ছেলে মেয়েকে বিভিন্ন জায়গা থেকে, এক্সপার্টাইজ বিভিন্ন জায়গা থেকে তুলে আনলেন প্রশান্ত কিশোর। কেউ এলেন এইমস থেকে, কেউ IIM, কেউ IIT থেকে। আর এই সমস্ত ক্ষেত্র থেকে নির্বাচিত ছেলে মেয়েদেরকে কাজে লাগালেন প্রশান্ত কিশোর। এখানে আবার সেই তার স্ট্র্যাটেজি। বাংলায় স্বাস্থ্য ব্যবস্থা অত্যন্ত খারাপ, সেই স্বাস্থ্যের জন্য নতুন কি প্রকল্প করা যায় পরিকল্পনা দিতে শুরু করলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পরিকল্পনা দিলেন, নতুন নতুন স্ট্র্যাটেজি। মানুষ
অর্থনৈতিকভাবে সামাজিকভাবে উন্নয়ন চাই, কিভাবে মানুষ সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে পারবেন, কিভাবে সরাসরি তৃণমূলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করতে পারবেন, শুরু হলো দিদিকে বলো দিদির দূতের মতো কর্মসূচি। এখানেও সফল প্রশান্ত কিশোর। 2021-এ প্রশান্ত কিশোরের মস্তিষ্ক প্রসূত চালে ব্যাপক সাফল্য পেল তৃণমূল কংগ্রেস। 2021 সালে হাওয়াটা বাংলায় এমন তৈরি হয়েছিল, মনে হয়েছিল ভারতীয় জনতা পার্টি পরিবর্তন করে দেবে সব কিছু, কিন্তু প্রশান্ত কিশোরের চালের কাছে সব কিছুই যেন নিনু হয়ে গেল। কিন্তু এখানেও শেষ নয়। এরকমভাবে প্রায় 10 বার জাতীয় রাজনীতিতে ভোট কুশলী হিসাবে অমিত শাহের থেকেও নিজেকে বড় প্রমাণ করেছেন প্রশান্ত কিশোর। আর এবার তিনি যেটা করলেন, নিজের রাজ্যে তৈরি করলেন রাজনৈতিক দল। খুব সম্প্রতি সেই রাজনৈতিক দল বিহারের 4টি কেন্দ্রে বাই ইলেকশনে অংশ নেয় প্রশান্ত কিশোরের দল। ফলাফল কি হলো? যদিও সেই 4টিতেই পরাজয় ঘটে প্রশান্ত কিশোরের রাজনৈতিক দলের, তবে তিনি আশা ছাড়েননি। 2025-এর এই বিহারের নির্বাচনী লড়াইয়ে আবার তার রাজনৈতিক দল ঝাঁপিয়ে পড়েছে। তিনি আশাবাদী। তাহলে কি তিনি বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী হওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন? অন্যান্য রাজ্যে যেমন বিভিন্ন রাজনৈতিক দলকে তিনি জিতিয়েছেন, কখনো আপ, কখনো তৃণমূল কংগ্রেস, কখনো বিজেপি বা কখনো অন্যান্য রাজনৈতিক দলকে 10 বার তিনি ক্ষমতায় আসতে যে সাহায্য করেছেন, এবার নিজের রাজনৈতিক দলকে তার নিজস্ব স্ট্র্যাটেজি দিয়ে সফল হতে পারবেন কি প্রশান্ত কিশোর? বিহারের রাজনীতিতে তার দলকে নিয়ে আলোচনা চর্চা শুরু হয়েছে। অ্যাসিড টেস্টের সম্মুখীন প্রশান্ত কিশোর। আবার তার মস্তিষ্ক প্রসূত ক্ষুরুদার বুদ্ধি দিয়ে কি বিহারে বাজিমাত, নাকি তিনি অন্য কোনো ছক কষছেন, সেটা হয়তো বলবে সময়। কিন্তু বিহারের রাজনীতিতে বা বিহারের এই ভোট পর্বে আবার যেন ঠান্ডা লড়াই শুরু হয়ে গেছে। একদিকে প্রশান্ত কিশোরের মস্তিষ্ক প্রসূত তার রাজনৈতিক দল, আর অন্যদিকে বারে বারে বিহারে প্রচারে যাচ্ছেন অমিত শাহ। ঠান্ডা লড়াইটা সেই বিজেপির সময় থেকে। আবারও একে অপরকে প্রমাণ করার পালা, কে বড় ভোটকুশলী, প্রশান্ত কিশোর নাকি অমিত শাহ, বলবে আগামী সময়। আর 14ই নভেম্বর বিহার ভোটের ফলাফল। আপাতত দাদা দিদির রাজনীতি থেকে আমি সুচারু মিত্র বিদায় নিচ্ছি। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো বিষয়ে নতুন কোনো বিশ্লেষণ নিয়ে। কিন্তু আপনারা নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন দাদা দিদির এই চ্যানেল, এই দাদা দিদির রাজনীতিতে। মন্তব্য করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কোন খবর আপনারা বেশি করে শুনতে চাইছেন অবশ্যই জানাবেন। ধন্যবাদ।